ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। আজ আপনাদের জন্য রয়েছে তারানাথ তান্ত্রিকের আরও একটি গল্প। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন কথক এবং কিশোরী তারানাথের কাছে গল্প শুনতে গেলেই বৃষ্টি নেমে যায়। আচ্ছা, এই বৃষ্টির সঙ্গে কি তারানাথের কোনো সম্পর্ক রয়েছে? জানতে পারবেন। দুই চোখ বন্ধ করে তারানাথ বসে আছে। আমরা সামনে বসে অপেক্ষা করছি। তারানাথ যখন এভাবে বসে থাকে তখন সে যে মনে মনে কিছু একটা ভাবছে সেটা বোঝা যায়। আমি আর কিশোরী তাই একটাও কথা না বলে চুপ করে বসে তাকিয়ে রইলাম। তারানাথের দিকে তাকিয়ে তারানাথের মাথার লম্বা জটা পাকানো চুল আর মুখের দুপাশ থেকে নেমে আসা দাড়ির মধ্যে তার ওই রুক্ষ শক্ত মুখটা কেমন যেন অদ্ভুত বলে মনে হয়। মাঝে মাঝে মনে হয় এই মানুষটা তার গোটা জীবনে কতই না অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে, এমন সব বিপদের মধ্যে দিয়ে এসে গিয়ে পড়েছে যার কথা এখন এই মটলেনে তার বাড়িতে তক্তপোষের পাশে বসে শুনতে শুনতে আমাদেরও কেমন যেন অবাক লাগে। তারানাথকে নিয়ে যতই ভাবি ততই যেন ভাবনা আর শেষ হয়নি। আমরা দুজন চুপ করে বসে তাকিয়েছিলাম সামনের দিকে। একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া মাঝে মাঝে ঘুরে ফিরে আমাদের গায়ে এসে লাগছিল। আজ সকালে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না। সকালে কিশোরী যখন দরজায় এসে কড়া নাড়ল, আমি দরজা খুলতেই কিশোরী বলল, কি অদ্ভুত ব্যাপার দেখেছো? কেন, এই কি হয়েছে বলো তো? আজ রোববার, তারানাথের বাড়িতে গল্প শুনতে যাব, অথচ দেখো আকাশে কেমন ঝলমলে রোদ উঠেছে, বৃষ্টির নামগন্ধ মাত্র নেই। কিশোরীর কথায় আমি হেসে উঠলাম। মাঝে মাঝে কিশোরী যে মজা করে এমন সব কথা বলে যে হেসে না উঠে উপায় নেই, তাই হাসতে হাসতে বললাম, বুঝলে, এই সকাল দেখেই তুমি বৃষ্টি হয়নি সে কথা বলে দিচ্ছ, এখনো তো গোটা দিনটা পড়ে রয়েছে। সে কথা তুমি ঠিকই বলেছো, তবে আজ সকালে উঠে যখন দেখলাম আকাশে এক ফোঁটা মেঘ নেই, তখন হঠাৎ করেই কেন জানি না তারানাথের কথাই মনে পড়ল। কি মনে পড়লো শুনি? এখন আর ওসব কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই। চলো চলো বেরিয়ে পড়ি, আকাশ পরিষ্কার রয়েছে, হেঁটেই চলে যাওয়া যাবে, আজ আর ট্রাম ধরবো না। আমরা যখন পথে নামলাম তখন আকাশে বেশ ঝলমল রোদ রয়েছে। ট্রাম না ধরে হেঁটেই চলে গেলাম, কারণ মাসের শেষ আর আমাদের পকেটের অবস্থা গড়ের মাঠ। এক প্যাকেট পাসিংশো আর তারানাথের জন্য কিছু তেলে ভাজা কিনে যখন মটলেনে তার বাড়ির উঠোনে পৌঁছালাম তখন দেখি তারানাথ ঘরের বাইরে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আঙুল দিয়ে কি যেন একটা দেখছে। আমাদের পায়ের শব্দ শুনে একবার আমাদের দিকে তাকালো, কিন্তু তারপরে আবার মুখ সরিয়ে নিয়ে আকাশের দিকে দেখতে লাগলো আর ডান হাতের একটা আঙুল তুলে আকাশের গায়ে কি যেন একটা করছে দেখে মনে হচ্ছে যেন হাওয়ার মধ্যে তারানাথ কিছু একটা লেখার চেষ্টা করছে। এমন অদ্ভুত ব্যাপার এর আগে আমরা দেখিনি, তবুও ব্যাপারটাকে একটু অগ্রাহ্য করেই আমরা তক্তপোষের ওপরে গিয়ে বসলাম। তারপর তারানাথের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই তারানাথ আমাদের দিকে না তাকিয়ে বলে উঠল, অত অবাক হওয়ার কিছু নেই। আসলে আকাশের গায়ে ওই সাদা পেঁজা তুলোর মতন মেঘগুলোকে দেখো, ঠিক একটা পাখির আকারে রয়েছে না? যেন মনে হচ্ছে একটা উড়ন্ত চিল এক্ষুনি ডানা ঝাপটে মাটিতে নেমে আসবে। তারানাথের কথায় আমরা আকাশের দিকে তাকালাম। বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখতে দেখতে একসময় মনে হলো তারানাথ সত্যি কথাই বলেছে। আকাশের গায়ে পশ্চিমে সাদা তুলোর মতো মেঘগুলো এক জায়গায় জড়ো হয়ে যেন একটা পাখির আকার ধারণ করেছে, যেন একটা পাখি দুটো ডানা মেলে আকাশ থেকে নিচের দিকে নেমে আসতে চাইছে। তারানাথ উঠোন থেকে আস্তে আস্তে দাওয়াইতে উঠে তক্তপোষের এক পাশে বসল, তারপর বলল, বর্ষার সময় কিন্তু এ দৃশ্য দেখা যায় না। এ দৃশ্য দেখা যায় শরৎকালে। তবে আজ সকাল থেকে বৃষ্টি হয়নি বলেই বোধহয় আকাশে এমন সাদা মেঘ দেখা দিয়েছে। কি বুঝলে? আজ সকালে বৃষ্টি হচ্ছে না দেখে কিন্তু আমার আপনার কথাই মনে পড়েছিল ঠাকুরমশাই। তোমরা কি মনে করো বলো তো?
প্রতি রোববার তোমরা আমার কাছে যখন আসো তখন বৃষ্টি হয়, আসার সময় না হলেও যাওয়ার সময় হয়। তার মানে কি আমার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক আছে? এ কথা আপনি অস্বীকার করতে পারেন কি করে? আমি হিসেব করে দেখেছি, বেশ কয়েক সপ্তাহ গোটা 6 দিন এক ফোঁটা বৃষ্টি হয়নি, অথচ আপনার বাড়িতে যেদিন এলাম সেদিনই বৃষ্টি হলো। শুধু রবিবারের কথা বলছো কেন? আমরা মাঝে মাঝে রোববার ছাড়াও এখানে এসেছিলাম, তখনও কিন্তু বৃষ্টি হয়েছে। তারানাথ এই কথার উত্তর দিল না। তার বদলে সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে নিয়ে অগ্নি সংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তোমরা ভুল করছো। বৃষ্টির সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই। যদিও থেকে থাকে তাহলে সেটার ব্যাপারে আমি কিন্তু তেমন কিছুই জানি না। আমি আর কিশোরী একটু চুপ করে রইলাম, কারণ আমাদের কথাটা বলেই তারানাথ আকাশের দিকে তাকিয়েছে। আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বলল, আজ সকাল থেকেই একটা ঘটনার কথা বারবার মনে পড়ছিল। তোমরা যখন চলে এসেছো তাহলে তোমাদের সেই ঘটনার কথাই আজ বলি। আসলে আকাশে ওই পাখিটাকে দেখে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে। তোমাদের সে গল্প শুনতে আপত্তি নেই তো? মনে মনে ভাবলাম, এ যেন বিড়ালের সামনে দুধ রেখে দিয়ে তাকে বলা, তোমার দুধ খেতে আপত্তি নেই তো? আমাদের আপত্তি থাকার কি কারণ আছে সেটাই বুঝতে পারছিলাম না। তবুও কিশোরী বলল, না না ঠাকুরমশাই, আপনি শুরু করুন। ঠিক তখনই তারানাথ সামনের আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ। আমি আর কিশোরী চুপ করে বসে রইলাম। তারপরে তারানাথ বলতে শুরু করলো, সে অনেক বছর আগের কথা। কত বছর আগের কথা সে কথা আমার ভালোভাবে মনে পড়ে না, তবে সাধনার পথে আমি বেরিয়ে পড়েছি। মাতু পাগলি কিংবা মধু সুন্দরী দেবীর সাথে দেখা হয়ে গেছে বটে, তবে সে ঘটনা খুব বেশি দিনের নয়, হয়তো বছর খানেক হয়েছে। মনের মধ্যে অনেক আশা, কোনো একটা সাধুকে পেলে তার সাথে লেগে পড়ব, অনেক সাধনা, অনেক তন্ত্রমন্ত্র, সব কিছু জানতে হবে, এরকম বেশ একটা প্রবল ইচ্ছে মনের মধ্যে সব সময় অনুভব করতে পারি। তাই খাওয়া, ঘুম, বিশ্রাম সব চিন্তা না করে গ্রামের পর গ্রাম হেঁটে যেতে পারি। এমনভাবে হাঁটতে হাঁটতে একবার গিয়ে পৌঁছেছিলাম বাসন্তী গ্রামে। গ্রামে গিয়ে যখন পৌঁছেছি তখন প্রায় দুপুরের সময়। টানা 2 দিন ধরে হেঁটে চলেছি। 2-একটা গ্রামের দেখা যে পাইনি তা নয়, তবে সেখানে থাকতে ইচ্ছে হয়নি। কিন্তু এই গ্রামে ঢুকে মনে হয়েছিল এই গ্রামে একটা দিন থেকে গেলেই হয়। গ্রামের বাইরের দিকে মাঠের মধ্যে পাশাপাশি বেশ কয়েকটা বড় গাছ, সেই গাছের তলায় ছায়া ঘেরা একটা সুন্দর ডোবা মতো রয়েছে। সেই ডোবার জলে নেমে মন ভরে স্নান করে নিলাম। তারপর ভিজে গায়ে উঠে মাঠের একপাশে বেশ কিছুক্ষণ বসে রইলাম। গায়ের জল গায়েই শুকিয়ে যাবে। গায়ের উপরের দিকে জড়িয়ে রাখা লাল রঙের কাপড়টা একবার নিংড়ে নিয়ে সেটা দিয়ে মাথা মুছে নিয়ে গা হাত পা মুছতে বসেছি। এমন সময় গ্রামের পথ দিয়ে যেতে যেতে একজন আমার দিকে তাকালে, তারপর একটু হেঁকে বললে, এই কে তুমি, আর কোথা থেকে আসছো? আমি তার গলার স্বর শুনে তার দিকে তাকালাম। তার পরনে কিন্তু গ্রাম্য অতি সাধারণ চাষি ভূষদের মতন পোশাক নয়। তার পোশাক বেশ মার্জিত আর পরিষ্কার, দেখে বোঝা যায় কোনো এক অর্থবান গৃহস্থ সে। আমি তার কথায় উঠে দাঁড়িয়ে বললাম, আসলে বহু দূরে গ্রাম থেকে আসছি। তাই ভর দুপুরে ডোবার জলে নেমে স্নান করলে যে? এখন গায়ের জল যদি না শুকোয় তাহলে তো ঠান্ডা লেগে যাবে। আর মুখটা দেখেও তো মনে হচ্ছে বেশ খিদেও পেয়েছে। সকাল থেকে কিছু খেয়েছো? তার কথা শুনে কেমন যেন ভালো লাগলো। এভাবে আমি খেয়েছি কিনা সে কথা আমায় আমার মা মাঝে মাঝে জিজ্ঞাসা করত। তবে এখন আর সে আদর পাওয়ার মতন উপায় আমার নেই। পরনের পোশাক দেখে তো মনে হচ্ছে সাধু সন্ন্যাসী হয়েছো। এত কম বয়সে সাধু সন্ন্যাসী কেউ হয়? তা যখন হয়েছো ভালোই করেছো। এখন চলো দেখি আমার সাথে, আমার বাড়িতে 4টি খেয়ে তারপর বেরিয়ে পড়বে। তার কথায় আমি কেন জানি না আপত্তি করতে পারলাম না। ভেজা গায়ে তার পিছু পিছু তার বাড়িতে গিয়ে পৌঁছালাম।
এই গোটা পথে কিন্তু সে আমায় একটাও কথা বলেনি। তার বাড়িতে গিয়ে ঢুকতেই ঘরের ভেতর থেকে এক মহিলা বাইরে বেরিয়ে এলেন। আমাকে দেখে বেশ কিছুক্ষণ অদ্ভুতভাবে যেন তাকিয়ে রইলেন। তারপর সেই লোকটিকে বললেন, ওকে, ও কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? ওই বড় মাঠের কাছে ডোবার জলে নেমে স্নান করছিল, তারপর ভিজে গায়ে দাঁড়িয়েছিল। ওখানে দেখে মনে হলো সারাদিন ওর খাওয়া জোটেনি, তাই নিয়ে এলাম। একটু কিছু খাইয়ে দিও, তারপর না হয় আবার চলে যাবে। সাধুও হয়েছে, তা তাকে অভুক্ত অবস্থায় তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তার কথায় সেই মহিলার মুখে হাসি ফুটল। তিনি একটু সামনের দিকে এগিয়ে এসে বললেন, পুরো তো ভিজে গেছে দেখছি। দাঁড়াও, আমি গামছা নিয়ে আসি, হাত মুখ মুছে নাও। তারপর তোমার জন্য না হয় আমি একটা ধুতি বার করে দিচ্ছি, সেটা পরে বসো এখন। তোমরা বলতেই পারো এই এত কিছু যে আমার সাথে ঘটে চলেছিল, আমি অবাক হচ্ছিলাম না। সত্যি বলতে আমি অবাক হচ্ছিলাম, এমন মানুষ কি আর দেখা যায়? নিজে থেকে যে আমায় তার বাড়িতে এনে খেতে দিচ্ছে, তারপর পরার জন্য পোশাক দিচ্ছে। সত্যি বলতে মনটা কেমন যেন কৃতজ্ঞতায় ভরে উঠল। কিন্তু তারা দুজনে কেমন যেন অদ্ভুত। ভালো করে শুকনো গায়ে ধুতি আর একটা গামছা চাপিয়ে নিয়ে আমি তাদের ঘরের বারান্দায় বসলাম। আমায় আর সেই লোকটিকে একসাথে খেতে দেওয়া হলো। খাওয়ার জন্য ব্যবস্থা খুব বেশি নেই, কিন্তু খাবার খেতে অতি সুস্বাদু। আর সরু চালের ভাত, বেশ ঘন ডাল, আলু ভাজা, তারপর আরও কি একটা তরকারি। বেশ ভালো করে গুছিয়ে খেয়ে চলেছি, আর সেই মহিলা বারবার বলে চলেছেন, তুমি আমার ছেলের মতো বাবা, প্রাণ ভরে খাও। যা লাগবে আমার কাছ থেকে চেয়ে নেবে। খাও বাবা, খাও। যা লাগবে খেয়ে নেবে, লজ্জা করবে না বাবা। তা তোমার নামটা কি যেন বলেছিলে? আমি আমার নামটা বললাম। উনি খুশি হলেন, তারপর নিজের মতোই খেয়ে যেতে লাগলেন। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘরের বিছানার উপর আমায় বিশ্রাম করতে দিলেন। সব কিছুই বড় ভালো লাগছিল আমার। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণের মধ্যেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশ বিকেলের দিকে ঘুমটা যখন ভাঙল, তখন দেখতে পেলাম বাইরে অন্ধকার নেমে এসেছে। আমি উঠে ঘরের বাইরে আসতেই দেখতে পেলাম সেই লোকটা দাওয়ায় বসে আছে। আমায় দেখতে পেয়ে ইশারায় আমায় কাছে ডাকলেন, তারপর বললেন, তুমি ঘুমিয়েছিলে বলে তোমায় আর ডাকিনি, বুঝলে? তা অন্ধকার যখন হয়ে গেছে, আজকে রাতটা এখানেই থেকে যাও, কাল সকালে না হয় চলে যাবে। ঠিক আছে, আসলে এদিকটা আমার অচেনা। রাতের বেলা বেরিয়ে কোথায় গিয়ে পড়বো তার ঠিক নেই, তার চেয়ে সকালে যাওয়াটাই বরং ভালো হবে। এত পর্যন্ত সব কিছুই ভালোই ছিল, তবে এরপরেই শুরু হলো আসল সমস্যা। পরদিন সকালে আবার আগের মতন এক প্রস্ত খাওয়া দাওয়া সেরে সেই লোকটির সাথে আমি গ্রামের মধ্যে বেরোলাম। তার বেশ কিছু জমি জমা রয়েছে। সেই জমি ভাগ চাষ করায় সেই ফসল থেকে পাওয়া টাকা থেকে তাদের চলে যায়। তার সাথে গোটা গ্রাম ঘুরে নিয়ে দুপুরে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে আবার ঘুমোতে গেলাম। আবার যখন ঘুম ভাঙল, তখন আবার সন্ধে হয়ে এসেছে। সেদিনও সে আমায় আগের দিনের মতোই একই কথা বলল। তোমরা বিশ্বাস করবে না, এমন হতে হতে প্রায় 3টে দিন কেটে গেল। আমি কেমন যেন তাকে কিছুই বলতে পারছিলাম না। আমার এখান থেকে যাওয়া প্রয়োজন। এখানে থেকে সময় মতন খাওয়া দাওয়া করে আর আরামে বিছানায় ঘুমিয়ে কাটানোর জন্য তো আমি বাড়ি থেকে বের হইনি। সত্যি বলতে সে কথা যে বলিনি তা নয়, কিন্তু বললেই সেই লোকটি আর সেই মহিলাটি আমায় বলতো আর একটা দিন থেকে যেতে। ক্রমে 3টে দিন কেটে যাওয়ার পর আমি কেমন যেন অধৈর্য হয়ে গেলাম। তাই একদিন সকালে বলেই বসলাম, দেখুন, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না। আপনি কিছু মনে করবেন না, আমায় আজ বেরিয়ে যেতে হবে। কথাটা বলতেই দেখতে পেলাম সেই লোকটির মুখটা কেমন যেন শক্ত হয়ে এলো। তবে সেই মহিলাকে দেখলাম মুখে আঁচল চাপা দিয়ে হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। ব্যাপারটা এমন হলো যে তার কোনো কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। তখন সেই লোকটি আমায় আস্তে আস্তে বললেন, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তাহলে কাল সকালে আমি নিজে তোমায় গ্রামের সীমানা পর্যন্ত দিয়ে আসবো।
তবে আজকের রাতটা তুমি অন্তত থেকে যাও। আচ্ছা, তোমায় একটা কথা বলবো, এখন তা বলা সম্ভব হবে না, আজ রাতেই তোমায় বলবো, কেমন? ব্যাপারটার আকস্মিকতায় আমি একটু অবাক হলেও তার কথাটা ফেলতে পারলাম না। যতই হোক, এই কদিন তার বাড়িতে রয়েছে, সে আমায় আহার দিয়েছে, বিশ্রামের জন্য জায়গা দিয়েছে। তাছাড়া তারা দুজনেই আমার চেয়ে বয়সে অনেকটা বড়, তাই তাদের এই অনুরোধ সেদিনকার মতন রাখলাম। রাতে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে সেই দাওয়ার উপরে এসে বসলাম। বেশ কিছুক্ষণ লোকটা সামনের অন্ধকারের দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি বোধহয় ভাবছো তোমায় এভাবে এখানে আটকে রেখে শুধু শুধু তোমার সময় নষ্ট করছি। কেমন মানুষ আমরা, হ্যাঁ তাই না? সে কথা নয়, আসলে আমি তো পথে পথে বেরিয়েছি সাধনা করার জন্য। এভাবে এখানে আবদ্ধ থেকে তো আমি কিছুই করতে পারবো না। তাই আপনাদের এখানে থাকতে আমার সত্যি বলতে কি আর ভালো লাগছে না। সে কথা জানি, আসলে ঠিক তোমার বয়সের না হলেও তোমার থেকে অনেকটা কম বয়সের আমার একটা ছেলে ছিল। সেই ছেলেটা মারা যাবার পর থেকেই আমার স্ত্রী কেমন যেন একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি মাঝে মাঝেই যেন তার ছেলেকে দেখতে পান। এমন একটা জায়গায় দাঁড়িয়েছে তোমায় আমি বোঝাতে পারবো না। যদি গ্রামের কোনো ছেলে আমাদের বাড়িতে ভুল করে চলে আসে, তাহলে তাকে তিনি অতি আদর যত্ন করে তার কাছে রেখে দেন। তাই তোমাকে দেখে আমি তোমায় একরকম জোর করেই আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। দুটো দিন যদি তোমায় বাড়িতে রাখতে পারি, তাহলে তার সেই পাগলামি তো সামান্য কিছুটা কমবে। বলতে পারো স্বার্থপরের মতনই কাজ করেছি, কিন্তু তার কথা মাঝপথে থেমে গেল। আমার হঠাৎ করেই কেমন যেন খারাপ লাগলো। দুটো মানুষ তাদের সন্তানকে হারিয়ে এভাবে শূন্যতা নিয়ে দিন যাপন করছে, আর আমি তাদের আসল কষ্ট বুঝতে না পেরে তাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য বারবার অধৈর্য হয়ে পড়ছি। তো একটু ইতস্তত করেই বললাম, ওনার আসলে কি হয়েছে বলুন তো? আর আপনার ছেলে মারা গেলই বা কিভাবে? ছেলে মারা যাবার পর থেকে বেশ কয়েকদিন ও নিজের ঘর থেকেই বেরোয়নি। কেমন যেন চিৎকার করতো, কান্নাকাটি করতো। তারপর আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে এলেও মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত আচরণ করে বসে। বাকি সব সময়টা ঠিক থাকে, তখন থেকে কিছুই বোঝা যায় না। তবে রাতের দিকে মাঝে মাঝে পাগলামিটা বেড়ে যায়। ও বলে ও নাকি ছেলেকে দেখতে পাচ্ছে, অথচ আমি কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি মনে মনে ভাবলাম, এমনটা হয়েই থাকে। সন্তান হারানো এক মা যে তার ছেলেকে কল্পনা করে নিতে পারবে এ বলে দেওয়ার মতন অপেক্ষা রাখে না, কিন্তু তার মানসিক কোনো একটা সমস্যা হয়েছে সেটা কিন্তু বোঝার উপায় নেই। অতি স্বাভাবিকভাবে সে কথা বলে। আমার ছেলে মারা গিয়েছিল অদ্ভুতভাবে। মাত্র দুদিনের ঘোর জ্বরটা শেষে কমে আসতে শুরু করেছিল। যেদিন জ্বর কমে এসেছিল সেদিন রাতে ওর ঘরে বিছানার পাশে আমার স্ত্রী বসেছিল। অনেক রাত্রের দিকে হঠাৎ করে ওর কেমন যেন চোখ লেগে গিয়েছিল, আর তারপরে যখন ঘুম ভাঙে তখন দেখে ছেলের গোটা শরীরটা নিথর হয়ে গেছে, আর তার মাথার কাছে জানলাটা খোলা। জানলাটা কি বন্ধ ছিল? জানলা বন্ধই ছিল, তবে জানলা খোলা থাকার চেয়ে আরো ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো জানলার কাছে নাকি একটা কালো রঙের ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, আর সেই জানলা দিয়েই নাকি একটা কালো হাত আমার ছেলের কপালের কাজটা ধরে রেখেছিল। ব্যাপারটা দেখতে পেয়ে আমার বউ ভয় চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আমি যখন সেই ঘরে যাই তখন দেখতে পাই সে মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে, আর বিছানায় আমার ছেলে মরে কাঠ। জানালাটা কিন্তু তখনও খোলা রয়েছে, আর ঘরের মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ। আপনি নিজে দেখেছিলেন সেই কালো ছায়ামূর্তিটাকে? আমি নিজে কিছু দেখিনি, তবে অদ্ভুত একটা গন্ধ পেয়েছিলাম, আর মনে হয়েছিল বাইরে যেন হঠাৎ করে প্রবল হাওয়া বইতে শুরু করেছে। পরদিন সকালে যখন আমার স্ত্রীর জ্ঞান ফেরে তখন সে পাগলের মতো প্রলাপ বকছে। ততক্ষণে সব শেষ। ছেলেকে নিয়ে গিয়ে শ্মশানে তার মৃতদেহ পুড়িয়ে যখন বাড়িতে এসেছি, তার মধ্যে আরও দুবার মূর্ছে গেছিল। যতবারই জ্ঞান ফেরে ততবারই সেই কালো ছায়া মূর্তিটার কথাই বলে। তবে ততক্ষণে ওর প্রায় পাগলের মতো অবস্থা হয়েছে, তাই তার কথা আর কেউই বিশ্বাস করে না, এমনকি আমিও না। সবাই মনে করেছিল হয়তো ছেলের শোকে অমনটা হয়েছে। তবে
সেটা যে নয় তা বোঝা গেছিল অনেক পরে। কেন? তারপর আবার কি হয়েছিল? পাগলামিটা বাড়তে থাকে রাতের বেলা, কেমন যেন একটু বাড়াবাড়ি রকমের পাগলামি করতো। তাই রাতের বেলা ওকে ঘুম পাড়িয়ে দিতে হতো। একরকম একদিন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে প্রায় ঘুমিয়ে পড়েছি। এমন সময় একটা শব্দ শুনে চোখ খুলে এদিক ওদিক তাকালাম। প্রথমে বুঝতে পারলাম না কিসের শব্দ, তারপর জানলার দিকে তাকাতেই দেখতে পেলাম ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছিল। সেই হ্যারিকেনের আলোতেই সেই কালো ছায়া মূর্তিটাকে দেখতে পেলাম, আর তার একটা হাত যে জানলার গড়াদের ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকে আসছে, সেই হাতটা বেশ খানিকটা লম্বা, কারণ আমাদের বিছানা থেকে জানলাটা বেশ খানিকটা দূরে। ব্যাপারটা দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু আমি উঠে বসতেই যেন সেই কালো ছায়া আস্তে আস্তে জানলার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল। আমি দেখতে পেলাম আমার স্ত্রী কেমন যেন করছে। আমি তাড়াতাড়ি তাকে ধাক্কা দিয়ে জাগালাম, তারপর তার চোখে জল দিয়ে সামান্য জল খাইয়ে ধাতস্থ করলাম। সেদিন রাত থেকেই কিন্তু তার মধ্যে আসি অদ্ভুত পাগলামিটা কমে গেল। তারপর থেকে মাঝে মাঝে দু একটা রাতে সেটা দেখা যায়, বাকি সময় আর কিছুই হয়নি। এমন একটা অদ্ভুত কথা শুনে আমার যে সেখানে কি বলার সেটাই আমি বুঝতে পারছিলাম না। তাই বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। লোকটা আবার বলল, আমি জানি তুমি হয়তো ভাবছো এসব দিয়ে তোমার তো কোনো কাজ নেই। কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে বলেছ, তখন তোমায় গোটা ব্যাপারটা না জানালে সেটা অন্যায় হবে, তাই তোমায় জানালাম। আমি তখন তাকে আর কিছুই বলতে পারলাম না। আমরা সেখান থেকে উঠে নিজেদের ঘরে চলে গেলাম। রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে পড়ব। মনের মধ্যে এমনই একটা ইচ্ছে ছিল। তবে সেদিন রাতে একটা ঘটনা ঘটল। আপনারা শুনছেন স্কেয়ার এলিভেটর। স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কি হয়েছিল ঠাকুরমশাই? সেদিন রাতে আপনি আপনি নিজেও কি সেই ছায়ামূর্তিটাকে দেখেছিলেন? তারানাথ তার কথার উত্তর দিল না, তার বদলে উঠে ঘরের ভেতর চলে গেল। আমি বুঝতে পারলাম তারানাথ আমাদের সিগারেট খাওয়ার জন্য সময় দিচ্ছে। এমনটা সে মাঝে মাঝেই করে থাকে। সে জানে তার সামনে আমরা সিগারেট খাই না, অথচ সিগারেট না খেলে যে আমাদেরও চলে না। আমরা মনের মধ্যে জমে থাকা কৌতূহলটা একরকম চাপা দিয়ে সিগারেট ধরালাম। সিগারেট টানতে টানতে কিশোরী বলে উঠল, কি হতে পারে বলো তো? ঠাকুরমশাই নিজেও কি ওই কালো ছায়াকে দেখেছিলেন? তিনি কি তাহলে ওখানে কোনো তন্ত্রক্রিয়া করছিলেন? এ কথার উত্তর আমারও জানা ছিল না, তাই আমি ইশারায় সেটা বুঝিয়ে দিয়ে চুপ করে সিগারেট টানতে থাকলাম। আমাদের সিগারেট শেষ হওয়ার একটুক্ষণের মধ্যেই তারানাথ এসে আবার তক্তপোষের ওপর বসল। তারপর আমাদের দিকে তাকিয়ে হেসে বলল, বলো তো তোমরা, সেদিন রাতে আমি আসলে কি দেখেছিলাম? আমার মনে হয় সেদিন রাতে সেই কালো ছায়ামূর্তিটা আরও একবার এসেছিল ওই বাড়িতে মহিলাটিকে দেখা দিতে, কিংবা অন্য কোনো কারণে, আর আপনি সেটাই দেখেছিলেন। আগেই বলেছি, তখন আমি সাধনার জীবনে নতুন। সমস্ত কিছু আমার জানার কিংবা বোঝার কথা নয়। তবে শুভ অশুভ অনুভূতি বোঝার ক্ষমতা মধুসুন্দরী দেবী আমায় দিয়েছিলেন। তার আশীর্বাদে সেটা আমি তখনই বুঝতে পারলাম। সেদিন রাতে নিজের ঘরে শুয়ে ঘুমিয়ে রয়েছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তারপর হঠাৎ যেন মনে হলো কোথাও একটা কিছু হয়ে চলেছে, এমন কিছু একটা যেটা অতি স্বাভাবিক নয়। আমি বিছানার উপর উঠে বসে বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকালাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তারপরে আমি বুঝতে পারলাম এই গোটা বাড়িটার আশেপাশে যেন একটা শক্তির আবির্ভাব ঘটেছে। আর সেটা মনে হতেই সন্ধেবেলা বলা জয়নালের সেই কথাগুলো আমার মনে পড়ল। আর তার সাথেই শুনতে পেলাম সেই মহিলার চিৎকার। আসলে আমার ঘরের থেকে একটা ঘর পরে তাদের ঘর।
আমি চিৎকারটা শুনে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলাম। তারপর তাদের ঘরের সামনে গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। মাটির কিংবা খড়ের চালের ঘর নয়, এ পাকাপোক্ত ঘর। সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলে বাইরে থেকে খোলা যায় না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ভেতর থেকে কিন্তু কেউ দরজা খুলে দিল না। এবার আমি প্রমাদ গুনলাম। সাথে সাথে কি যেন একটা মনে হতে আমি বারান্দা থেকে বাড়ির বাইরে চলে গেলাম। তারপর মনের মধ্যে সমস্ত সাহস এক জায়গায় জড়ো করে বাড়িটাকে একবার বের দিয়ে আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম বাড়িটার পেছনের দিকে এক পাশে। আর সেখানে গিয়ে দাঁড়াতেই আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আমি অন্ধকারের মধ্যেও যেন দেখতে পেলাম ওই ঘরে, যে ঘরে সেই মহিলা চিৎকার করছে, তার বাইরের জানলার কাছে একটা অন্ধকারের মতন কি যেন দাঁড়িয়ে আছে। সেদিকে তাকাতেই কিন্তু আমি বুঝতে পারলাম বাতাসে কেমন যেন একটা কটু গন্ধ, আর তার সাথে সাথে গোটা বাতাসটা কেমন যেন ভারী হয়ে আছে। এমন অদ্ভুত পরিবেশ কিন্তু সহজে দেখা যায় না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওই জানলার কাছে যে এসে দাঁড়িয়েছে সত্যি সাধারণ কিছু নয়, কোনো এক অশুভ শক্তি দ্বারা চালিত কোনো এক প্রেত মূর্তি এসে দাঁড়িয়েছে জানলার কাছে। আর সে হয়তো এই মহিলাটিকে ভয় দেখাতে চাইছে। আরও একটা ব্যাপার আমি একটু আগে পর্যন্ত বুঝতে পারছিলাম না, যে ঘরের মধ্যে ওই মহিলা যখন চিৎকার করছে তাহলে জয়নাল কোথায় গেল। সাথে সাথেই মনে পড়ল সেই ছেলেটির মৃত্যুর সময় তার মা যেমন অঘরে ঘুমিয়ে পড়েছিল, তাহলে কি জয়নালের ক্ষেত্রেও তাই হলো? আমি এসব ভাবতে ভাবতে দুপা সামনের দিকে এগিয়ে যেতেই মনে হলো জানালার কাছে মুখ ফিরিয়ে সে অন্ধকারের জমাট বাঁধা ছায়ামূর্তি আমার দিকে তাকিয়েছে। আমার চারপাশে একটা ঠান্ডা হাওয়া ভেসে যাচ্ছিল, আর এখন সেই অদ্ভুত গন্ধটা সেই কালো ছায়ার দিক থেকে ভেসে এসে আমার গায়ে যেন লাগছে। এই অন্ধকারে অল্প চাঁদের আলোর মধ্যেও আমি বুঝতে পারছি সেই ছায়ামূর্তিকে। সে অসম্ভব রকমের লম্বা, তার মাথার চুল হাওয়ায় আশেপাশে উড়ে বেড়াচ্ছে, যেন সে আমায় দেখতে পেয়ে হাঁটতে হাঁটতে যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি সামান্য ভয় পেলেও মধু সুন্দরী দেবীর আশীর্বাদ যে আমার উপরে রয়েছে তা আমি জানতাম। তাই সাথে সাথে আমি দেহবন্ধন করতে শুরু করলাম। দেহবন্ধন শুরু করার সাথে সাথে একটা ব্যাপার লক্ষ্য করলাম, সেই ছায়া মূর্তিটা কিন্তু আমার কাছ থেকে বেশ খানিকটা দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়েছে। ব্যাপারটা এমন হলো যে আমিও সেখানে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রয়েছি, আর সেও সেখানে দাঁড়িয়ে আমায় দেখছে। অথচ চাঁদের আলোয় ছায়া মূর্তি ছাড়া আর কিছুই বোঝা সম্ভব নয়। একটা ব্যাপার এখন বুঝতে পারছি, সেই ছায়া মূর্তিটা কোনো পুরুষের নয়, কোনো মহিলার। এবার একটা চাপা স্বর আমি শুনতে পেলাম। তুই এখানে কেন এসেছিস? তুই কেন এসেছিস এখানে? তুই ওদের বাঁচাতে পারবি না, ওদের বাঁচাতে পারবি না। আমার ভয়টা একটু একটু করে কমে আসতে শুরু করেছিল, তাই আমিও জোর গলায় বললাম, কেন? ওরা তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ, তুই ওদের প্রাণী মারতে চাস কেন? আমায় যে এই বাড়িতেই খুন করা হয়েছিল বহু বছর আগে, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এ বাড়িতে যে আসবে তাকেই আমি মারবো। তুইও চলে যা, চলে যা, তুই চলে যা এখান থেকে। আমি থাকতে কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না। তুই চলে যা এখান থেকে। আমি যতক্ষণ রয়েছি তুই কারোর ক্ষতি করতে পারবি না। এই কথায় সেই কালো ছায়া হেসে উঠল। তার হাসিতে আশপাশটা যেন মুখরিত হয়ে উঠতে লাগলো। আমার মনের মধ্যে অনেকটা সাহস ছিল, তাই আমার জায়গায় অন্য কেউ হলেও অত ততক্ষণে তার এই হাসি আর তার অমন বিভৎস মূর্তি দেখে মরে যেত। আমি মনের সমস্ত জোর এক জায়গায় করে আরো একবার বললাম, চলে যা এখান থেকে, চলে যা। ওদের আর কারোর ক্ষতি তুই করতে পারবি না, যা বলছি। জানি না আমার কথায় কাজ হয়েছিল কিনা, তবে একটু পরেই দেখতে পেলাম আমার চোখের সামনে সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আর
সে হাওয়ায় মিলিয়ে যাওয়ার পরে ঘরের ভেতর থেকে সেই মহিলার একটা আর্ত চিৎকার হঠাৎ করে উঠে আবার যেন থেমে গেল। আমি তাড়াতাড়ি সেই পিছনের দিক থেকে সামনে এসে দাওয়াই দিয়ে উঠে ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলাম। একটু পরেই জয়নাল দরজা খুলল। আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে বলল, কি হয়েছে এত রাতে তুমি? এখন কিছু বলার সময় নেই। উনি এখন কেমন আছেন? কথাটা বলেই আমি তাকে প্রায় অগ্রাহ্য করে ঘরের ভেতর ঢুকে পড়লাম। বিছানার একপাশে সেই মহিলা মূর্ছিত হয়ে পড়ে আছে। জয়নাল কিন্তু ব্যাপারটা দেখে অবাক হয়ে গেল। ঘরের মধ্যে একটা হ্যারিকেন আগে জ্বলছিল, কিন্তু এখন সেটা নিভে গেছে। ঘরের কোণ থেকে কোনো রকমের দেশলাই খুঁজে নিয়ে জয়নাল হ্যারিকেনটা জ্বালালো। তারপর জল এনে সেই মহিলার চোখে দিয়ে তার জ্ঞান ফেরাতে সেই মহিলার চোখ খুলে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর কেমন ভয়ার্ত দৃষ্টিতে জয়নালের দিকে একবার আর আমার দিকে একবার তাকিয়ে বলে উঠল, আবার এসেছিল, ও আবার এসেছিল, আমায় নিয়ে যাবে, আমায় নিয়ে যাবে। আপনার কোনো ভয় নেই। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ কেউ আপনাকে নিয়ে যেতে পারবে না। আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হয়ে বসুন। মহিলা আমার একটা হাত শক্ত করে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমার ছেলেটাকে নিয়ে গেছে, এবার এবার আমাদেরও নিয়ে যাবে। কথাটা শুনে আমার কেমন যেন মায়া হলো। হঠাৎ করেই আমার মায়ের কথা বড্ড মনে পড়তে শুরু করলো। আমি তার হাত শক্ত করে চেপে ধরে বললাম, আমি যতক্ষণ আছি ততক্ষণ কিচ্ছু হবে না, তবে এই সমস্ত কিছু একটা সমাধান করতে হবে। আজ রাতে আর তেমন কিছুই ঘটবে না। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে যান, আমি কাল সকালে সমস্যাটা দেখছি। আপনারা ঘুমান। সেদিন রাতে আমি আর ঘুমাতে গেলাম না। গোটা রাতটা আশেপাশে ঘুরে ফিরে কাটিয়ে দিলাম। এমনিতে রাতে জেগে থাকার অভ্যাস আমার ছিল, তাই খুব একটা সমস্যা হলো না। পরদিন সকালে জয়নালকে নিয়ে গ্রামের মধ্যে বেরিয়ে পড়লাম। ইচ্ছা ছিল বাড়ির বাইরে কোথাও গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে, যাতে সেই মহিলার কোনো সমস্যা না হয়। যে ডোবার ধারে জয়নাল আমায় প্রথমবারের মতন দেখেছিল, সেই ডোবার কাছে এসে জয়নালকে প্রশ্ন করলাম, আচ্ছা, একটা কথা বলুন তো, এই বাড়িটা কি আপনি তৈরি করেছিলেন? মানে আপনার পূর্বপুরুষরা কেউ? এ বাড়ি আমরা তৈরি করিনি। আমি আসলে বাড়িটা একজনের কাছ থেকে কিনে নিয়েছি। সত্যি বলতে টাকা পয়সার অভাব আমার খুব একটা নেই, তবে একটা ভালো বাড়ির অভাব ছিল। এই বাড়িটা বছর চারেক আগেই আমি কিনে নিয়েছি। আচ্ছা, আগে যারা এখানে থাকতো তারা হঠাৎ করে এই বাড়িটা ছেড়ে দিল কেন? তা জানি না, তবে কম টাকাতেই পেয়েছিলাম, তাই নিয়ে নিয়েছি। কিন্তু কেন বলো তো বাবা? আমি তখন জয়নালকে আগের রাতের সমস্ত ব্যাপারটাই খুলে বললাম। শুনতে শুনতে জয়নালের দুটো চোখ বড় বড় হয়ে গেল। সবশেষে জয়নাল প্রায় ধরা গলায় বলল, তার মানে এই বাড়িটাই কোনো কোনো খারাপ জিনিস রয়েছে, আর তার জন্যই আমার ছেলেটা এইভাবে বেঘুরে চলে গেল। দেখুন, যা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এখানে আপনারা যতদিন থাকবেন আপনাদেরও বিপদ রয়েছে। আমি তো আর এখানে আপনাদের সাথে সবসময় থাকতে পারবো না। একটা কাজ করতে হবে, হয় বাড়িটা ছেড়ে দিতে হবে, নাহলে বাড়িটার মধ্যে কোথাও কিছু রয়েছে নাকি সেটা খুঁজে বার করতে হবে। কোনো অশুভ কিংবা শুভ আত্মা অকারণে একটা বাড়িতে থেকে যায় না। এমন একটা গুজব আমি নিজেও শুনেছিলাম। এই গ্রামের লোকেরা বলে যে ওই বাড়িতে কোথাও নাকি একটা মৃতদেহ পোতা রয়েছে। তবে বাড়িটা অনেক কম টাকায় কিনেছিলাম বলে ভেবেছিলাম এসব গুজব। আসলে এই গ্রামে আমাদের বাস নয়, আমাদের বাস পাশের গ্রামে। এই গ্রামের নতুন বাড়িটা কিনে আমরা উঠে এসেছি। আগের গ্রামে একটু সমস্যা হচ্ছিল, আর তাছাড়া আমাদের জমি জমা বেশিরভাগই এখান থেকে দেখাশোনা করতে সুবিধা হয় বেশি। কিন্তু এখন তো দেখছি সেটাই আমার বড় ভুল হয়েছে। আমি মনে মনে ভেবে চলেছিলাম এর সমাধান কিভাবে বের করা যায়। ওই বাড়ির মধ্যে কোথাও যদি মৃতদেহ পোঁতা থাকে তাহলে সেটা খুঁজে বার করে পুড়িয়ে দিয়ে একটা শান্তি পূজন করতে পারলে বোধহয় বিপদ কেটে যাবে। তেমনভাবে মনস্থির করে জয়নালকে ব্যাপারটা জানালাম। তারপর দুজনে মিলে বাড়ি ফিরে এলাম। তবে সমস্ত কিছুই সেই মহিলাকে অর্থাৎ জয়নালের স্ত্রী কাদম্বরীকে জানানো যাবে না।
সেটাও দুজনে মিলে মনে মনে স্থির করলাম। তবে সেদিন কিন্তু আর সেই মৃতদেহ খোঁজা গেল না। মৃতদেহ খোঁজা শুরু হলো পরদিন সকালে। তবে বাড়ির পিছনের দিকে সামান্য কিছুটা জমি রয়েছে, এর মধ্যে যে কোথায় মৃতদেহ থাকতে পারে তা বুঝে উঠতে পারছিলাম না। তারানাথ চুপ করতে কিশোরী হঠাৎ বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি গল্প শুরু করার সময় বলেছিলেন ওই আকাশের গায়ে সাদা মেঘের মধ্যে ওই পাখিটাকে দেখে আপনার আজকের গল্পটা মনে পড়েছে। কিন্তু গোটা গল্পে কিন্তু কোথাও এমন একটা বড় পাখি তো দূর, কোনো ছোট পাখির কথাও আমরা শুনতে পেলাম না। কিশোরীর কথার উপরে আমি আর কিছু বললাম না। তবে আমারও যে ব্যাপারটা দু একবার মনে হয়নি তা নয়, তবে আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। তবে কিশোরী সেটা আর করতে না পেরে প্রশ্নটা করে বসেছে। তার প্রশ্নের উত্তরে তারানাথ সামান্য হেসে বলল, বলেছি না, তোমাদের ধৈর্য বড় কম। তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো না। গল্পের আসল অংশটা যে এখনো বাকি রয়েছে। আর গল্পই বা বলি কেন, এই যে সত্যি ঘটনা। তা যাই হোক, শোনো, গোটা একটা দিন বাড়ির এপাশে ওপাশে সব জায়গায় খুঁজেও কিন্তু এমন কোনো চিহ্নই দেখতে পেলাম না যাতে বোঝা যায় এই বাড়ির কোথাও একটা মৃতদেহ পোঁতা রয়েছে। গোটা বাড়ির উঠোন, বাড়ির পিছন, এমনকি বাড়ির দেওয়াল তো আর ভেঙে চুরে দেখা যায় না সেখানে কোথাও মৃতদেহ পোঁতা রয়েছে নাকি। গোটা দিনের পরেও কিছুই খুঁজে পেলাম না। আমি যেমন হাঁপিয়ে উঠেছিলাম তেমনি জয়নালও হয়ে পড়ল অধৈর্য। আসলে গোটা ব্যাপারটা জানার পর থেকে রাতে যে সে ভালোভাবে ঘুমাতে পারবে না তা আমি জানি। তাই সেদিন রাতে তাকে কোনোভাবে বলে কয়ে তার ঘরে ঘুমাতে পাঠিয়ে দিলাম। বারবার বলে দিলাম ঘরের জানলা যেন বন্ধ থাকে, কোনোভাবেই যেন জানালা খোলা না হয়। তবে তাকে ঘুমোতে পাঠিয়ে দিলেও আমার কিন্তু ঘুম আসছিল না। আমি ঘরের দাওয়ার কাছে চুপটি করে বসে রইলাম। বারবার ভেবে চলেছিলাম মৃতদেহটা কোথায় কোথায় খুঁজে পাই। সেটা না পেলে যে অশুভ শক্তিকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। আর এখানে তো বেশি দিন থাকা সম্ভব নয়। অন্তত দু একদিনের মধ্যে আমায় বেরিয়ে পড়তে হবে। অনন্তকাল ধরে এখানে থাকার জন্য তো আমি বাড়ি থেকে বেরিয়ে আসিনি। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি সাধনার পথে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য, সাধনা করে অজানাকে জানার জন্য, তন্ত্র শক্তিবিদ্যা আয়ত্ত করার জন্য। আর তা না করেই অজানা অচেনা গ্রামের জয়নাল আর তার স্ত্রী কাদম্বরীর জন্য তো আমি আর ঠেকে যেতে পারি না। এসব ভেবে চলেছি, হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে সামনের উঠোনটা স্পষ্টভাবে দেখা যায়। তবে রাতের অন্ধকারের জন্য সামান্য অন্ধকার ঢেকে আছে চারপাশটা। তার মধ্যে কি যেন একটা নেমে এসেছে বলে মনে হলো। একটু পরেই বুঝতে পারলাম সেখানে যেটা নেমে এসেছে সেটা একটা পাখি, বেশ বড় একটা পাখি। সামান্য কাকের চেয়ে প্রায় দ্বিগুণ বড় হবে। পাখিটা কেমন অদ্ভুতভাবে ডেকে চলেছে। আমি গ্রামের ছেলে, অনেক পাখির ডাক আমি শুনেছি, কিন্তু এমন কোনো পাখির ডাক আমি কিন্তু এর আগে কখনো শুনিনি। এমন অদ্ভুত কর্কশ গলায় যে কোনো পাখি ডাকতে পারে সে ধারণাই আমার ছিল না। তাছাড়া রাতের বেলা কিন্তু সব পাখি ডাকে না, একমাত্র জঙ্গল হলে জঙ্গলে পাখি ডাকে, সে অতি স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাতের বেলা অন্ধকারে কোনো পাখি মাটির উপর নেমে এসে ডাকতে শুরু করেছে এমন কিন্তু সহজে দেখা যায় না। তাই ব্যাপারটা দেখে আমি কেমন যেন চমকে উঠলাম। ধাওয়ার উপর বসে পাখিটাকে লক্ষ্য করে চলেছি। সে কিন্তু এক মনে উঠোনের মধ্যে এদিক ওদিক চলতে চলতে যেন কিছু একটা খুঁজে চলেছে। সত্যি বলতে অন্ধকারের মধ্যে তাকে দেখে প্রথমে আমার ওই একটাই কথা মনে হয়েছিল। আসলে মনের মধ্যে আমার আর জয়নালের সেই মৃতদেহ খোঁজার ব্যাপারটা চলেছে। সেটাই আমি ভাবছিলাম যে পাখিটাও কিছু একটা খুঁজে চলেছে। তবে সেই কিন্তু আমার দিকে একবারও ঘুরে তাকাচ্ছিল না, নিজের মতোই যেন মাটি ঠুকরে ঠুকরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে চলতে চলতে সে যেন আস্তে আস্তে বাড়িটাকে চক্কর দিয়ে পিছনের দিকে যেতে লাগলো। আমার কেমন কৌতূহল হলো
আমি নিজেও তার পিছু যেতে লাগলাম। ব্যাপারটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই অল্প আধো অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত দর্শন পাখি, তার গায়ের রং যে আসলে কালো না লাল না সাদা তার কিছুই আমি ভালোভাবে বুঝতে পারছি না। সে মাটির মধ্যে অদ্ভুতভাবে যেন কিছু খুঁজে চলেছে, আর মাঝে মাঝে ডানা ঝাপটে অদ্ভুত স্বরে ডাকছে। আর তার পিছু পিছু আমি চলেছি বাড়ির পেছনের দিকে। ওভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর বাড়ির পেছনে একদম পুরনো পাঁচিল ঘেঁষে একটা গাছের তলায় গিয়ে পাখিটা স্থির হয়ে দাঁড়ালো। তারপর বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে মাটির উপর ঠোকরাতে যেন শুরু করলো। আমি দূরে দাঁড়িয়ে তার কীর্তিকলাপ দেখে চলেছি। এমন সময় অন্ধকারের মধ্যে দেখতে পেলাম বাড়ির অন্য পাশে সেই কালো ছায়া আবার আবির্ভাব ঘটেছে। তাকে দেখতে পেয়ে পাখিটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। সে কেমন যেন অদ্ভুতভাবে আরো জোরে ডেকে চলেছে। এত কিছুর মধ্যে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, এই পাখিটার এমন অদ্ভুত গলার ডাক কি জয়নাল কিংবা কাদম্বরী কেউ শুনতে পারছে না? এত জোরে সে ডেকে চলেছে, সেই ডাক তাদের কানে গিয়ে পৌঁছাবে না তা হওয়ার কথা নয়। তাহলে তারা ঘরের বাইরে বেরিয়ে আসছে না কিংবা জানলা খুলছে না কেন? এদিকে সেই কালো ছায়া কিন্তু অদ্ভুতভাবে এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। আমি ভেবেছিলাম সে হয়তো আমার দিকে এগিয়ে আসবে কিংবা কিছু করার চেষ্টা করবে। সে কিন্তু তেমন কিছুই করলো না। অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে সেই গাছের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর একটু পরেই দেখতে পেলাম সে যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর তার একটু পরেই সেই পাখিটা যেন আকাশ বাতাস কাঁপিয়ে ডাকতে লাগলো। আর তার সাথে অদ্ভুতভাবে সেই গাছের তলায় একটা নির্দিষ্ট জায়গায় ছটফট করতে লাগলো। আমি তার এমন অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে গেলাম। আমার মনে হলো এই অন্ধকারের মধ্যে কোনো পোকা মাকড় কিংবা অন্য কিছু কি তাকে দংশন করলো। তার জন্যই কি সে এমন করছে? আমি দু পায়ে এগিয়ে গিয়ে তার সামনে যেতে যাব, হঠাৎ করে আমার চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে গেল। সেটা সামান্য কিছুক্ষণের জন্য বোধহয়, এক মুহূর্ত হবে না, কিন্তু একটু পরেই সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। কোথায় সে অদ্ভুত পাখিটা? বাড়ির পেছনেই বা আমি কোথায়? আমি বসে রয়েছি সেই বাড়ির উঠোনের সামনে দাওয়ার কাছে। প্রথমে বেশ কিছুক্ষণ হতভম্বের মতন সেখানে বসে রইলাম। তাহলে তাহলে এতক্ষণ ধরে যেটা আমি দেখলাম সেটা কি স্বপ্ন নাকি অন্য কিছু? কিন্তু আমি যে এই দাওয়ার উপর বসে বসে ঘুমিয়ে পড়িনি সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি মনের মধ্যে অনেক কিছু ভেবে চলেছিলাম, ওভাবে ঘুমিয়ে পড়া যায় না। তাহলে সেই অদ্ভুত পাখিটার সেই কালো ছায়া মূর্তি আর ওই গাছের তলায় সমস্ত কিছু যে আমি দেখলাম সেটা কি করে সম্ভব হলো? বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকতে থাকতে বুঝতে পারলাম আমার গোটা শরীরের রোম যেন খাঁড়া হয়ে এসেছে। গোটা শরীরে একটা অদ্ভুত শিরশিরে ভাব দেখা দিতে শুরু করলো। কোথা থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমায় ভিজিয়ে দিয়ে যাচ্ছিল যেন। একটু পরে হঠাৎ করে একটা সম্ভাবনা আমার মাথায় এলো, আর সেটা মনে হতে গোটা ব্যাপারটাই যেন আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি তখনই সেখান থেকে উঠে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জয়নালকে বলে গ্রাম থেকে দুজনকে এনে ওই গাছের তলায় সেই জায়গাটা খুঁড়তে পড়লাম যেখানে সেই পাখিটাকে আমি ছটফট করতে দেখেছিলাম। তারপর সেই জায়গার মাটি বেশ কিছুটা সরতেই বেরিয়ে এলো একটা ভাঙা চোরা নরকঙ্কালের শরীর। সেই গোটা শরীরটাকে এক জায়গায় করে গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। জয়নালকে বলে দিলাম গ্রামেরই কোনো এক পুরোহিতকে ডেকে গোটা বাড়িটা একবার শান্তি সস্তায়ন করে নিতে, তাহলেই আর সেই অপশক্তি আর দেখা দেবে না। এই গোটা ব্যাপারটা করতে আর সমস্ত কিছুতে আমার শরীর মনের ওপর বেশ খানিকটা চাপ পড়েছিল, তাই সেদিন গ্রাম ছেড়ে ফিরলাম না। সেদিন রাতটা সেখানেই থেকে গেলাম। মনে মনে স্থির করলাম পরদিন অনেক সকালে বেরিয়ে পড়ব। তবে সেদিন রাতে কিন্তু ঘটলো আরও একটা ব্যাপার।
সেদিন রাতে ঘুমিয়ে রয়েছি, হঠাৎ ঘুমটা ভেঙে যেতে সোজাসুজি জানালার দিকে তাকাতেই দেখতে পেলাম সেই ছায়া মূর্তিটা জানলার কাছে দাঁড়িয়ে আছে। আমার হঠাৎ করেই মনে হলো, তাহলে কি এত এত কিছু করার কোনো ফল হলো না? সেই ছায়া মূর্তি কি তাহলে এখান থেকে যাবে না? এমনটা ভেবে চলেছে, ঠিক তখনই যেন শুনতে পেলাম সেই ছায়া মূর্তি বলে চলেছে, আমি মুক্তি পেলাম। এতদিন ধরে আমি ওখানে আবদ্ধ হয়েছিলাম। আমি মুক্তি পেলাম, আমি মুক্তি পেলাম। আর কারোর কোনো ক্ষতি আমি করব না, কারোর কোনো ক্ষতি আমি করব না। কথাটা বলেই সেই ছায়া মূর্তি আস্তে আস্তে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। বাকি গোটা রাতটা আমি অঘরে ঘুমিয়েছিলাম। পরদিন সকালে সেই গ্রাম ছেড়ে চলে আসি। গ্রাম ছেড়ে আসার সময় জয়নাল আমায় গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিতে এসেছিল। শেষবেলায় সে আমার দুটো হাত শক্ত করে ধরে বলেছিল, তোমায় যেদিন বাড়িতে এনেছিলাম মনে হয়েছিল আমার স্ত্রী তোমায় দুটো দিন দেখে মনে শান্তি পাবে। তার দুটো দিনের শান্তির জন্য তোমায় নিয়ে এসেছিলাম। তবে এখন মনে হচ্ছে তার শরীর যেন অনেকটাই সুস্থ হয়ে গেছে। সেই প্রেত বোধহয় আমাদের বাড়ি থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে। তুমি না থাকলে এসব কিছুই হতো না। তুমি আমাদের ছেলে না হয়েও আমাদের ছেলের মতোই কাজ করেছো বাবা। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি জয়নালকে শুধু একটা কথাই বলেছিলাম, আমার হাতে কিছুই নেই, সবই ভগবানের হাতে রয়েছে। তিনি যা চেয়েছেন তাই হয়েছে। মধুসুন্দরী দেবীকে এক মনে ডাকবেন। মধুসুন্দরী দেবী সবাইকে রক্ষা করবে। কেমন? তারানাথের গল্প শেষ হতেই আমরা তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তবে হ্যাঁ, তারানাথের সাথে যে বৃষ্টির একটা সম্পর্ক রয়েছে সেটা আরও একবার প্রমাণিত হলো। কারণ আমরা বাইরে বেরিয়ে পড়তে ঝিরঝির বৃষ্টি শুরু হলো, যেটা তারানাথের কথায় ছাগল তাড়ানো বৃষ্টি। তবে ট্রাম রাস্তা পর্যন্ত আসতে আসতেই সেই বৃষ্টিটা পরিণত হলো মুষলধারায় ঝমঝমিয়ে বৃষ্টিতে।